জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৬ বস্তা সরকারি চাল। জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস। জামায়াতকে এক হাত নিলেন রাশেদ খান, যে প্রশ্ন ছুড়লেন। দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, প্রধানমন্ত্রীর সতর্কবার্তা। ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। এবং সর্বশেষ জানাবো, স্বর্ণের চেইন পরা মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়, বলছেন জয়নুল আবদিন ফারুক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৬ বস্তা সরকারি চাল। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমান আলী বাজার এলাকায় ডাক্তার সামাদ নামের এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার হওয়া চালগুলো বর্তমানে ইউনিয়ন পরিষদের হেফাজতে রেখেছে উপজেলা প্রশাসন। তবে ডাক্তার সামাদের পরিবারের দাবি, চালগুলো তারা পাশের জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ৩টি মাদ্রাসা থেকে তারা কিনে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামায়াত নেতা পল্লী চিকিৎসক ডাক্তার সামাদের বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হয়েছিল। এসব চাল বাজারে বেশি দামে বিক্রি করা হতো। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে গিয়ে জড়ো হয় এবং একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা মজুদ দেখে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। এক পর্যায়ে বিকেলে প্রশাসনের লোকজন, পুলিশ ও ইউপি চেয়ারম্যান মেম্বার গিয়ে ওই বাড়ি থেকে ৯৬ বস্তা চাল উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ৯৬ বস্তা চাল উদ্ধারের পর তা ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত সামাদকে পাওয়া যায়নি। তার পরিবারের দাবি করছে, চালগুলো পাশের জেলা লক্ষ্মীপুরের রামগতির ৩টি মাদ্রাসা থেকে তারা কিনেছেন। তাদের চাল কেনার বৈধ কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত আসেননি তারা। বৈধ কাগজপত্র না পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনার পরপর উপজেলা জামায়াতের পক্ষ থেকে পৃথক দুটি প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি মাদ্রাসার সরকারি বরাদ্দ করা চাল ক্রয়কে কেন্দ্র করে একটি মহলের উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ। জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে বিএনপির এই নেতাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং তার শারীরিক অগ্রগতিতে চিকিৎসক দল সন্তোষ প্রকাশ করেছেন। আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে বর্তমানে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে প্রতিদিন কিছুটা সময় হাসপাতালের নিচে হুইলচেয়ারে করে চলাফেরাও করছেন তিনি। জামায়াতকে এক হাত নিলেন রাশেদ খান, যে প্রশ্ন ছুড়লেন। বাংলাদেশ জামায়াত ইসলামীকে এক হাত নিলেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, জামায়াত ইসলামী একটা অমানুষের দল। রাশেদ লেখেন, আজকে জামায়াতের আমিরের বক্তব্য শুনে মনে হলো আমি গতকাল ঠিকই বলেছিলাম, জামায়াত ইসলামী একটা অমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াত ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে রেখে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু এরা অমানুষই রয়ে গেল। তিনি আরও লেখেন, এটার একটি প্রমাণ হলো আজকে জামায়াতের আমির বললেন, আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল। মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ। আচ্ছা বলেন তো, একটা দলের সবাই চাঁদাবাজ হতে পারে? সাদা দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে যারা মিথ্যা বলে তাদেরকে আমি মানুষ নয়, অমানুষই মনে করি। এই দলটাই আগা থেকে গোড়া অমানুষে ভরা। একটা ইসলামী দল যদি এমন মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চায়, তবে তাদের জবাব ভালোভাবে দেওয়ার সুযোগ নেই। রাশেদ লেখেন, দুর্নীতি চাঁদাবাজি একটি সর্বজনীন সমস্যা। এই সমস্যা দলের কতিপয় ব্যক্তি যেমন করে, দল না করা সন্ত্রাসীরাও করে। দেখেন নাই, গণঅভ্যুত্থানের নায়ক হান্নান মাসুদ পর্যন্ত চাঁদাবাজদের ছাড়াতে থানা পর্যন্ত চলে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতার বিরুদ্ধে তো এমন অভিযোগ, এসব অভিযোগ কেউ কেউ গ্রেপ্তারও হয়েছে। পোস্টের শেষে রাশেদ খান লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে লুটপাটের মহা উৎসবে মেতেছিল সরকার ঘনিষ্ঠ দল ও ব্যক্তিরা। জামায়াত ইসলামী যদি ফেরেশতাদের দল হয়ে থাকে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের বিচার বিভাগে তদন্ত কেন চায় না? তদন্ত হলে কি লুটপাটের খাতায় তাদের নামও আসতে পারে? এজন্য চুপচাপ। দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, প্রধানমন্ত্রীর সতর্কবার্তা।
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না, শক্ত হাতে প্রতিহত করব। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি করে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন মিল কারখানা তৈরি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, এর প্রতিটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে। আর এই লক্ষ্যে আমরা আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। দেশের মানুষ এখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। দেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেছে। আজকে আপনাদেরকে সামনে রেখে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজেই আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। এই সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন সময় কাজ করার, এখন সময় দেশ গড়ার। তাই আসুন দেশ গড়ার কাজে নেমে পড়ি। এই জনসভায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যাতে আমাদের দেশ গড়ার পথে কেউ বাধাগ্রস্ত না করতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ আসুন আমরা এই শর্তে প্রতিজ্ঞাবদ্ধ হই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। স্বর্ণের চেইন পরা মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়, বলছেন জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী স্বর্ণের চেইন পরা গলার কোনো সচ্ছল মানুষ যেন ফ্যামিলি কার্ড না পায়, সেদিকে আপনাদের কঠোর দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, মানুষের কাছে 2,500 টাকা বড় কথা নয়, বড় কথা হলো নেতা তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। ভার্চুয়ালি যুক্ত হওয়া শীর্ষ নেতৃত্বের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কি পেয়েছি বা কি পাইনি সেটা আমাদের বিবেচ্য নয়। আমরা সবার আগে পেয়েছি বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, কিশোর গ্যাংমুক্ত বাংলাদেশ, ইয়াবা ও রাস্তায় ইপটিজিং বন্ধের বাংলাদেশ। সর্বোপরি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ উন্নয়ন চাই। মাদক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যে অফিসার পাঠাবেন সেখানে যদি কোনো বিএনপি নেতা ও ইয়াবা ব্যবসায়ী হয়, সে কিন্তু পুলিশ অফিসারকে ম্যানেজ করবে। যেহেতু সরকার বিএনপির, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। সে বিএনপি হোক বা যে দলেরই হোক, ইয়াবা ব্যবসায়ী রাস্তায় মেয়েদের ইপটিজার ও কিশোর গ্যাংয়ের আড্ডা যেদিন বন্ধ করতে পারবেন, সেদিনই আপনি একজন সৎ অফিসার। ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। ফরাসি সম্প্রচার মাধ্যম BFM টিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, একটি চুক্তিতে পৌঁছানো ইরানের স্বার্থের প্রয়োজন রয়েছে এবং সমঝোতার মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, নতুন করে আলোচনায় আগ্রহ জানিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বার্তা পেয়েছেন তেহরান। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনও ইরানের মধ্যে গভীর অবিশ্বাস রয়ে গেছে। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র 2 দফায় দেশটিতে হামলা চালিয়েছে, এমন দাবি উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। এদিকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে জানিয়েছে, ইরান ইস্যুতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে আরও সামরিক চাপ বাড়ানোর বিষয়টিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার শীর্ষ উপদেষ্টারা সম্ভাব্য নতুন অভিযান নিয়ে পরিকল্পনা প্রস্তুত করেছেন বলে জানা গেছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস সংশ্লিষ্ট সূত্রগুলো। একই সঙ্গে কূটনৈতিক সমঝোতা চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো।